আসসালামু আলাইকুম। চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা আপনারা যেই স্টকগুলা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, ওই রিকোয়েস্টেড স্টকগুলার এনালাইসিস নিয়েই একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা। তো ভিডিও শুরু করার আগে কিছু কথা একটু বলে নেই। প্রথমত আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলে এখন ১,০০০ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো এটার জন্য আমরা আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আরো বেশি বেশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে থাকুন। একই সাথে আমাদের ভিডিওগুলাতে একটু বেশি বেশি কমেন্ট করলে আসলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় যে আপনারা আসলে ভিডিওগুলা কিভাবে নিচ্ছেন বা নেক্সট আপনারা কি ধরনের ভিডিও চান বা আমাদের ভিডিওটা আপনাদের জন্য কতটুকু উপকারী হলো। তো আশা করি আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, একই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন থেকে আমরা প্রতি উইকে চেষ্টা করব আমাদের যেই পেজের কমিউনিটি পেজ, আমাদের যে ইউটিউব পেজটা আছে এটাতে যাবেন, যাওয়ার পরে এখানে কমিউনিটিতে গেলে দেখবেন আমরা একটা পোস্ট দিয়ে দেবো এরকম এই ইমেজটা দিয়ে। প্রতি সপ্তাহে এই ইমেজটা দিয়ে একটা পোস্ট দিয়ে দিব, যেখানে আমরা এই যে এই কথাটা বলে দিয়েছি যে আপনাদের প্রশ্ন বা রিকোয়েস্টেড স্টকগুলো এই পোস্টের কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আপনি এই যে এই পোস্টের কমেন্টে আপনারা এসে কমেন্ট করলে সেখান থেকে আমরা জাস্ট স্টক চুজ করে আমরা সেগুলার অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি যে স্টকগুলার রিকোয়েস্ট আসে সেগুলাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হবে। তো আশা করি আপনারা আমাদের কমিউনিটির যেই পোস্টটা এখানে কমেন্ট করে ভিডিওর নিচে আসলে যদি আপনারা কোনো একটা স্টকের রিকোয়েস্ট করেন, সেই কমেন্টগুলো আসলে আমাদের কাছে সাজানো বা সেটা আমাদের কাছে ওইভাবে এক জায়গায় থাকে না। তো সেটার জন্য আমরা এই সিস্টেমটা নিয়ে এসেছি যে আপনি যখন এই পোস্টে কমেন্ট করবেন, আমরা যখন যে অ্যানালাইসিস বা রিভিউ ভিডিওটা করব, তো তখন আমরা এখান থেকে কোশ্চেন থেকে আমরা কিন্তু স্টকগুলা চুজ করতে পারি। আর ভিডিওতে আপনারা আপনাদের ওই স্পেসিফিক ভিডিওটা নিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বা কোন পার্টটুকু ভালো লেগেছে, বা আপনাদের কোনো কুইরিজ থাকলে সেটা সেখানে জানাবেন। আমরা সেটা কমেন্ট করে আপনাদেরকে সেখানে একটা ফিডব্যাক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই গেল ইউটিউব পার্ট। সেকেন্ড হলো আমাদের ১,০০০ সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা একটা ফেসবুক পেজ ওপেন করেছি। তো এই ফেসবুক পেজের লিংক হলো www.facebook.com/chartcanvas। সেটা আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা এই পেজে আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন এবং এই পেজে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন, এবং আমরা চেষ্টা করব আপনাদের যদি ভালো রেসপন্স পাই ফেসবুকে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমাদের একটা কমিউনিটি গ্রুপ খোলা যায় কিনা, যেখানে আপনাদের সাথে হয়তো আমরা ডিরেক্টলি আলোচনা করতে পারবো গ্রুপে। অনেক আলোচনা হয়তো পাবলিক স্পেসে করা যায় না, যেটা আমরা হয়তো গ্রুপে আলোচনা করার চেষ্টা করব। আর এছাড়াও আপনারা যে কোনো কুইরিজ আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তবে এই ক্ষেত্রে আসলে আহ, আপনারা ইনবক্সে স্টক অ্যানালাইসিসের রিকোয়েস্ট না করলেই ভালো। অন্য কোনো ধরনের কুইরিজ থাকলে সেটা করবেন। আর আমরা এই পোস্টটা আমাদের ফেসবুকেও দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আপনারা ফেসবুকে কানেক্টেড থাকলে আমরা হয়তো মাঝে মধ্যে ইউটিউবে দিব, মাঝে মধ্যে ফেসবুকে দিব। তো আপনারা দুই জায়গাতেই কমেন্ট করতে পারবেন আশা করি, এবং দুই জায়গাতেই কানেক্টেড থাকলে যে কোনো একটা জায়গায় আসলে এই পোস্টটা পেয়ে যাবেন, সেখান থেকে আমরা হয়তো কমেন্টগুলা কালেক্ট করব। তো আসলে অনেক কিছু বলে ফেললাম, কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে আসা যাক। তো ভিডিওর আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। ডিসক্লেমারটা হলো যে এই যে আমার যে ভিডিওটা, এটা আসলে কোনো ধরনের কোনো স্টক বাই বা সেল করার জন্য আসলে কোনো ইন্ডিকেশন দিচ্ছি না আমি। আপনারা আপনাদের অ্যানালাইসিস করে সেই অনুযায়ী আপনারা স্টক বাই সেল করবেন। এই ভিডিওটা জাস্ট একটা লার্নিং প্রসেস হিসাবে নেবেন। জাস্ট একটা স্টককে কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেই প্রসেস হিসাবে আপনারা নেবেন। এই ভিডিও দেখে কোনো ডিসিশন নেবেন না। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। তো আপনাদের কাছ থেকে সবচেয়ে বেশি যে রিকোয়েস্টটা এসেছে সেটা হলো যে BATPC বা ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ। তো ব্রিটিশ আমেরিকান টোবাকো আসলে একটা সিগারেট কোম্পানি বা একটা টোবাকো কোম্পানি। তো এইখানে আসলে আপনারা এই কোম্পানিটা নিয়ে সবচেয়ে বেশি যেই রিকোয়েস্ট এসেছে যে এই কোম্পানিটা আমি আগের ভিডিওতে কেন বলিনি বা কি আসলে বিষয় এটা নিয়ে। তো আপনাদেরকে জাস্ট আমার একটু একটা পার্সোনাল প্রেফারেন্স বলি। আমি আসলে মোটামুটি সরিয়া বেসড যেই স্টক গুলা এগুলাতে ইনভেস্ট করি, তো এই হিসাবে বাকিগুলা হয়তো তেমন একটা বলা হয় না। তবে আমি যে বাকিগুলা দেখি না ব্যাপারটা এরকম না। হ্যাঁ, তবে যারা আসলে সরিয়া বেসড বা হালাল ইনভেস্টমেন্টের কথা চিন্তা করেন তাদের জন্য কিন্তু হয়তোবা এই স্ক্রিপ্টটা না। আপনারা অন্য কোনো হালাল বেসড বা সরিয়া স্টকে ইনভেস্ট করতে পারেন।
তো আমি যাক সেই আলোচনায় না আসি। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। তো এইটার সংক্ষিপ্ত বা স্ক্রিপ্ট কোড হলো BATBC, BATBC। তো এই স্টকটার আমি আসলে আজকে যে আলোচনাগুলো এগুলো মোটামুটি আসলে সেমি ফান্ডা টেকনো একটা আলোচনা করব। আপনারা যদি ফান্ডামেন্টাল বা ডিটেল আলোচনা চান সেটা আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওগুলোতে হয়তো আমরা ইন্ডিভিজুয়ালি ফান্ডামেন্টাল স্টকগুলো নিয়ে আসার চেষ্টা করব, যেখানে আমরা হয়তো ফান্ডামেন্টাল জাস্ট ফ্যাক্টরগুলো আলোচনা করব। তো বিএটিবিসি বা ব্যাটবিসির যদি আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার অ্যানুয়াল যেই আর্নিংসটা ছিল সেটা গত বছরের আগের বছরের চাইতে কিন্তু 0.1 পয়সা বেড়েছে। তো এখানে কিন্তু খুব একটা প্রোগ্রেস দেখতেছি না, বাট ওভার দ্য টাইম যদি আমরা দেখি, ওভার দ্য টাইম আসলে প্রোগ্রেসটা কমে গিয়েছে। তো এই প্রোগ্রেসটা কমার একটা বড় রিজন হলো যে আসলে ট্যাক্স বেড়ে যাচ্ছে, সিগারেটের বিক্রি কিন্তু কমতেছে, এটা কিন্তু বলা যাবে না। এটা কিন্তু রেভিনিউ জেনারেট বাড়তেছে দিন দিন, বাট এদের ইনকামটা কমে যাচ্ছে। তো এইখানে আমি কিন্তু এই স্টকটা নিয়ে ডিসকাস না করার পেছনে আরেকটা বড় রিজন হলো, আপনারা হয়তো সবাই দেখতেছেন যে আইএমএফ কিন্তু বাংলাদেশ ব্যাংক বা এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে কিন্তু কন্টিনিউয়াস প্রেসার দিচ্ছে যে ট্যাক্স বা ভ্যাট কিভাবে বাড়ানো যায়, রাজস্ব আয় কিভাবে বাড়ানো যায় সেটার জন্য। আসলে এইসব ক্ষেত্রে ফার্স্ট চয়েস বা যে এমন একটা সেক্টর, ধরেন আপনার যে কনজিউমার সেক্টরে যদি আপনার অতিরিক্ত ট্যাক্স আরোপ করা হয় সেটা হয়তো পাবলিক সেটাকে পজিটিভলি নিবে না, বাট আপনার যদি এই যে টোবাকো সেক্টর গুলাতে আপনার ভ্যাট বা ট্যাক্স আরোপ করা যায় বা বাড়ানো যায়, সেক্ষেত্রে কিন্তু এটাতে তেমন একটা আসলে প্রশ্নের সম্মুখীন হতে হয় না। তো এই ক্ষেত্রে আমার একটা এক্সপেকটেশন হলো যে আসলে নেক্সট যে বাজেটটা আসবে সেখানে এনবিআর হয়তো বিএটিবিসি বা এই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো বা আসলে সব টোবাকো কোম্পানিগুলোরই ট্যাক্সটা অনেকাংশে বেড়ে যাবে বলে আমার একটা ধারণা। সেক্ষেত্রে এর কিন্তু আর্নিংসে আরেকটা হিট আসতে পারে। তো ওই জন্য আমি অনেকটা সাজেস্ট করি নাই। এখন জাস্ট এটা তো একটা নেগেটিভ জিনিস বললাম, এটার একটু চার্টে আসি। দেখেন চার্টে কিন্তু এটা ফ্লোরে ছিল 500, ধরেন 520 টাকার দিকে, 518 টাকা 70 পয়সা ফ্লোরে ছিল। তো ওই টাইমে যদি আমরা জাস্ট আমাদের যে ব্লক ট্রানজেকশন এইগুলো একটু দেখি, ব্লক ট্রানজেকশনে আমরা দেখবো যে 480 টাকায় কিন্তু হিউজ কালেকশন হয়েছিল এই টাইমগুলোতে, এই যে 2 কোটি টাকার 466.80। তো এইখানে কিন্তু এই যে 5 কোটি টাকা, 480 টাকা অলমোস্ট। তো এই টাইমে কিন্তু প্রচুর ফ্লোর থেকে ইনস্টিটিউট গুলা কিন্তু প্রচুর কালেক্ট করেছে। তো এখন আপনি হয়তো কিনেছেন যে আমি ফ্লোরে কিনেছি, তারপর তো নেমে গেল, আমি লসে আছি। তার মানে কিন্তু শুধুমাত্র আপনি লসে নাই, এখানে কিন্তু লসে মোটামুটি যেই ইনস্টিটিউট গুলো এরাও কিন্তু লসে আছে, কারণ এরা কিন্তু 480 বা এই লেভেল থেকে তারা কেনা শুরু করেছিল, বা তারা এই লেভেলে ব্লক মার্কেট থেকে কিনেছিল। এখন স্টকের প্রাইসটা এর নিচেও যেহেতু চলে এসেছে, তো আপনি না শুধু আসলে মোটামুটি সবাই লসে আছে। এখন এটার আমি বললাম যে ট্যাক্স আসতে পারে বা ট্যাক্স বাড়বে, তারপরেও কিন্তু আপনি এটা একটা ফান্ডামেন্টাল স্টক, এটা আপনি হোল্ড করতেই পারেন। তো সেই ক্ষেত্রে আসলে এইটার একটু জাস্ট হয়তো একটু টাইম লাগবে জিনিসটা রিকভার করতে। আপনি যে প্রাইসে কিনেছেন আশা করা যায় যে সেটাকে আসলে রিকভার করে চলে যাবে। তবে আমরা জাস্ট এইখানে, আপনি যদি এখানে নতুন করে আরো কোনো পজিশন নিতে চান, আরো কিছু এন্ট্রি বা এভারেজ ডাউন আবার করতে চান, সেক্ষেত্রে জাস্ট আমি রিকোয়েস্ট করব যে সামনে যেই বাজেটটা আসবে সেটা দেখে, সেটার ইফেক্টটা দেখে তারপরে হয়তো আপনি রিইনভেস্ট করতে পারেন। তো এছাড়াও এখন যে প্রাইসে আছে এটাও একটা গুড প্রাইস, আসলে এটা ইনভেস্ট করার জন্য একটা ভালো প্রাইস, 375 টাকা। মোটামুটি দেখেন এখানে কিন্তু একটা যেই একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল এটা কিন্তু অনেকটাই কমে এসেছে, বা যেই ডাউনওয়ার্ড ট্রেন্ডের যে শক্তিটা এটা কিন্তু কমে এসেছে। তো চাইলে এখানেও কিছু এন্ট্রি আপনারা নিতেই পারেন। এটা মোটামুটি এখন একটা ফেয়ার ভ্যালুর অনেক নিচে ট্রেড হচ্ছে আসলে, সো চাইলে এটাকে আপনি এখন অনেকটাই কম দামে নিতে পারেন। তো তারপর যে স্টকটা সেটা হলো যে ব্র্যাক ব্যাংক। এটা হলো যে ব্যাংক সেক্টর গুলার মধ্যে মার্কেটে যে লিস্টেড কোম্পানিগুলো আছে ওগুলোর মধ্যে কিন্তু এটা খুবই ভালো একটা ব্যাংক। এর যদি আর্নিংস দেখেন আপনি, গত বছর অ্যানুয়াল আর্নিংসে কিন্তু 71 পয়সা এর আগের বছরের চাইতে বেশি দিয়েছে, বাট এবার ফার্স্ট কোয়ার্টারে কিন্তু 74 পয়সা বেশি চলে এসেছে আগের বছরের ফার্স্ট কোয়ার্টারের চাইতে। তো আমরা আমাদের লাস্ট যে ভিডিওটা আমরা করেছিলাম সেইখানেও আমরা আপনাদেরকে বলেছিলাম যে ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলা যেহেতু এখন ইন্টারেস্ট রেট বাড়তেছে, তাদের কিন্তু ইনকাম বা তাদের যে লেন্ডিং রেট আর ডিপোজিট রেটের যে গ্যাপটা, এটা কিন্তু তারা চাইলে, যাদের বিশেষ করে আরো যাদের কম্পিটিটিভ মোডস আছে,
তো ব্র্যাক ব্যাংকের কিন্তু কম্পারেটিভ মোডস অনেক ভালো, যেহেতু তারা একটা স্ট্রং কোম্পানি বা তাদের কিন্তু অতটা তারল্য সংকট নেই। তো তারা কিন্তু চাইলেই আপনার যেই গ্যাপটা এটা কিন্তু বাড়ায় নিতে পারতেছে। তো তারা যদি ওই গ্যাপটা যদি বাড়ায় নেয় মানে লেন্ডিং রেট আর ডিপোজিট রেটের, তাহলে কিন্তু তাদের প্রফিটেবিলিটি আরো বেড়ে যাবে। এছাড়াও দেখেন আপনি ট্রেজারি বন্ডের যেই ইল্ড সেটা বেড়ে যাচ্ছে। তো ব্যাংকগুলার মোটামুটি সবারই কিন্তু বেশ ভালো পরিমাণ টাকা ট্রেজারি বন্ডে বা বিলে ইনভেস্ট করা আছে, সেখান থেকেও ভালো একটা প্রফিট আসবে। তো এক্সপেক্ট করতেছি আমি যে এই বছরটা ব্যাংকগুলোর জন্য খুবই ভালো একটা বছর হবে, এবং মার্কেটে যদি কোনো বুল রান আসে সেটা হতে পারে যে ব্যাংকগুলোর হাত ধরেই বা ব্যাংকগুলোর মাধ্যমেই সেটা হয়তো শুরু হতে পারে। তো সেক্ষেত্রে ব্র্যাক ব্যাংক অলরেডি এদের যে ফার্স্ট কোয়ার্টার এখানে কিন্তু খুবই ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে। আপনি চাইলে ফান্ডামেন্টাল দিক থেকে আমরা বলতেই পারি যে এটাতে আপনি কিছু এন্ট্রি নিতেই পারেন। এখন আসি চার্টে। তো চার্টে দেখেন যে এই যে এখন যে লেভেলটাতে আছে আজকে বা এই উইকেন্ডে যে লেভেলটাতে আছে, এই লেভেলটাতে কিন্তু ও আগে একটা সাপোর্ট নিয়ে গিয়েছিল, আর এই স্টকটা কিন্তু ফ্লোর তুলে দেওয়ার পরেও আসলে ফ্লোরের নিচে জাস্ট একদিন যে প্রথম দিন ফ্লোরটা তুলে দেওয়া হয়েছে ওই দিন ফ্লোরের নিচে কিছুক্ষণ ট্রেড হয়ে কিন্তু উঠে গিয়েছে, ফ্লোরের নিচে কিন্তু আর যায় নাই। তো ফ্লোরে কিন্তু হয়তো আবার একটা বড় অংশ বায়ার চলে আসতে পারে, আপনারা চাইলে এখানে এখন ধীরে ধীরে এন্ট্রি নিতে পারেন। এছাড়াও যে আমাদের যে এখন ইন্টারেস্ট রেটটা যেহেতু মার্কেট বেসড হয়ে গেছে, প্লাস ডলার রেটটাও মার্কেট বেসড হয়ে গেছে, ডলার রেটেও কিন্তু ব্যাংকগুলো একটা অ্যাডভান্টেজ পাবে। সে কিন্তু মার্কেট বেসড যেহেতু সে কিন্তু তার বাইং রেট এবং তার যেই সেলিং রেট এটা কিন্তু সে নিজেই ঠিক করতে পারবে। সো এখানে যদি সে একটা ভালো ডলারে একটা ভালো পজিশন নিতে পারে বা ডলারের যদি তার যেই ফান্ড সেটাকে যদি সে বড় করতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে কম দামে ডলার কালেক্ট করে বেশি দামে সেল করতেও পারবে আসলে। তো এটা একটা ব্র্যাক ব্যাংক একটা অবশ্যই ভালো কোম্পানি হতে পারে। আপনারা চাইলে এখন যে পজিশনে আছে সেখান থেকে ধীরে ধীরে এন্ট্রি নিতে পারেন। এইখানে আসলে এখান থেকে অনেক বেশি নেমে যাবে এরকমটা এক্সপেক্ট করার কিছু নাই। আর যেহেতু ব্যাংকিং সেক্টর আসলে ওইভাবে আরো তেমন একটা ভয়ের কিছু নাই, তো এটাও আপনারা এন্ট্রি নিতে পারেন। তবে এটার ক্ষেত্রেও সেই একই কথা, ব্যাংক বা ফাইন্যান্সে কিন্তু যারা হালাল ইনভেস্টমেন্টের কথা চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা হয়তো আপনাদের জন্য না। তো এটা আসলে আমি প্রতিটা স্টক এইভাবে বলতে চাই না, আপনারা জাস্ট একটু দেখে নেবেন যে হালাল স্টক কোনগুলা, বা এটার ব্যাপারে যদি আপনারা বিস্তারিত জানতে চান এই ভিডিওর কমেন্টে আপনারা জানাতে পারেন, সেক্ষেত্রে আমরা নেক্সট কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই রিলেটেড টপিকে। তারপর যে স্টকটা আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট এসেছে সেটা হলো যে ইউনিলিভার। তো ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। তো এই ইউনিলিভারটা জানার আগে আপনাকে একটা জিনিস একটু জানতে হবে, এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো বাজারে ইউনিলিভারের যে প্রোডাক্ট গুলা পাওয়া যায়, এই যে ইউনিলিভার কনজিউমার কেয়ারে কিন্তু সবগুলাই লিস্টেড না, এটার আন্ডারে শুধুমাত্র গ্ল্যাক্সোস ডি ও যে তাদের যে হরলিক্স এই প্রোডাক্টটা লিস্টেড। আসলে এইখানে এটা যেটা ছিল যে গ্ল্যাক্সোস ফার্মা যারা ছিল একটা সময় বাংলাদেশে, তো তারা যখন বাংলাদেশে চলে যায় তাদেরকে অ্যাকোয়ার করে নেয় ইউনিলিভার কোম্পানি। সো ওই ওই কোম্পানিটা লিস্টেড ছিল মার্কেটে, এরপর থেকে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডটা আসলে লিস্টেড আছে। তো এদের যদি ফার্স্ট কোয়ার্টারের ডেটাটা দেখি, এখানে ডেটাটা আসলে ভুল দেওয়া আছে। এইখানে জাস্ট নিউজে গেলেই এই ডেটাটা সঠিকটা দেখতে পারবেন যে ইপিএস 11 টাকা 61 পয়সা, আগের বছরে ছিল 10 টাকা 45 পয়সা। তো ইপিএসটা বেড়েছে, বাট এদের যেই ফার্স্ট কোয়ার্টারের যেই স্টেটমেন্টটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ওটা দেখে আমরা দেখলাম যে এদের রেভিনিউ 13% কমেছে, বাট এরা কিন্তু ইপিএসটাকে ভালো অবস্থায় নিয়ে আসতে পেরেছে, কারণ হলো এরা কিন্তু এদের এক্সপেন্স অনেকটাই অপারেশন এক্সপেন্স যেটা সেটা কিন্তু অনেকটাই কমিয়ে ফেলতে পেরেছে। অপারেশন এক্সপেন্সের আমরা যেটা দেখলাম যে প্রায় 34% মতো ডিক্রিজ করেছে প্রিভিয়াস ইয়ারের তুলনায়। তো আসলে রেভিনিউটা 13% বা 13% ড্রপ করার পরেও তেমন একটা ইফেক্ট আসে নাই আসলে। আর এখানে আমরা আরেকটা গুড সাইন দেখতেছি যে ডিরেক্টররা তাদের পজিশন কিছুটা ইনক্রিজ করেছে, এটা একটা হয়তো গুড সাইন হইতে পারে ইউনিলিভারের জন্য। এটারও যদি আমরা চার্টে আসি, চার্টে আসলে আমরা দেখতেছি যে এটার যে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল এটা হয়তো এখন অনেকটাই শেষের দিকে, কারণ এই জায়গাটায় কিন্তু একটা মোটামুটি যে এই যে স্ট্রংলি ডাউনওয়ার্ডের দিকে যাচ্ছিল এই জায়গাটা এসে কিন্তু থেমে গিয়েছে। বাট এখন যেহেতু ডলার রেট বা আরো বেশ কিছু কারণে আরো অনেক কিছু চেঞ্জ এসেছে, তো আপনারা যদি মনে করেন যে এইটাতে হয়তো আরো পরে এন্ট্রি নিতে পারেন বা নিতে চান, সেক্ষেত্রে আসলে ধীরে ধীরে এন্ট্রি নিতে পারেন বা মার্কেট কোন দিকে যায় সেদিকটা দেখে, কারণ এটাতে যেহেতু একটা মোটামুটি ভালো আছে, এটাতে তেমন একটা আসলে ফরেন হোল্ডিংস নাই।
তো এটাতে আসলে তেমন একটা খুব বেশি ভয়ের কিছু নাই, বাট ইনস্টিটিউটের কিছু যেহেতু হোল্ডিংস আছে, আপনারা চাইলে যে এর নিচে যদি আসে ধীরে ধীরে আপনারা পজিশন নিতে পারেন। তারপর যে স্টকটা আপনারা সবচেয়ে বেশি রিকোয়েস্ট করেছেন সেটা হলো যে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। তো এটা নিয়ে একটু বলতে গেলে এই স্টকটা নিয়ে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকার পেছনে আমার কাছে যেটা ধারণা যে এই স্টকটা ফ্লোরে অল্প কিছুদিন আগেও 1,000 টাকার উপরে ট্রেড হতো, এখন সেটা চলে এসেছে 600 টাকার নিচে, 597 টাকা। তো এতটা কমে গিয়েছে বা প্রায় 40% কমে গিয়েছে। তো এই জন্য হয়তো অনেকেই আসলে এটা নিয়ে একটু ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে অনেকের মধ্যে। প্লাস এদের যে আর্নিংসটা, এটা যদি আমরা দেখি, দেখেন আর্নিংসটা কিন্তু খুবই ভালোভাবে গ্রো করেছে। এই যে এই বছর দেখা যায় যে প্রায় ডাবলের বেশি হয়েছে, এই বছর 50%-এর মতো বেড়েছে। এই বছরও সরি, এই কোয়ার্টারে কিন্তু ডাবলের বেশি হয়েছে, এই কোয়ার্টারে হাফ, আগের যে কোয়ার্টার ছিল এটার হাফের মতো বেড়েছে, বা আগের কোয়ার্টারে ডাবল হয়েছে আসলে এইখানে। আর এইখানে ডাবলের চাইতে অনেক বেশি বেড়েছে। এইখানে মেবি মাইনাস ছিল, ইয়েস, প্রিভিয়াস কোয়ার্টারতে মাইনাস ছিল, তারপরে এখানে 6.67 হয়ে গিয়েছে। আর এই কোয়ার্টারটাতে 7.78 ছিল, 13.98 হয়েছে। তো আমরা দেখতেছি যে আর্নিংসটা বেশ ভালো, তারপরও দাম কেন কমতেছে বা আরো কতটুকু কমতে পারে সেরকম, সেটার জন্য অনেকে একটু চিন্তিত। তো এটা নিয়ে একটু আসলে ডিটেইলড বলতে চাই। তো আরো কতটুকু কমতে পারে সেরকমটা কোনো প্রেডিকশন আসলে করতে চাই না আমরা, বাট এটার কিছু ফ্যাক্টর আপনাদেরকে দেখাই আসলে। তো এটার যেই অ্যানুয়াল আর্নিংস, সেটাতে দেখলে আমরা দেখতে পারবো যে এই কোম্পানিটা প্রতি 1 বছর পর পর তার বিজনেসটা বেশ ভালো করে। দেখেন, এইখানে 11 টাকা 74 পয়সা ছিল, তারপরে 45 টাকা 87 হলো, তারপরে কিন্তু কিছুটা কমে গিয়েছে, আবার অনেকাংশেই বেড়ে গিয়েছে, আবার অনেকটা কমে গিয়েছে। এখন হয়তো আপকামিং যে ইপিএসটা আসবে সেটাতেও কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে বলে আমার একটা ধারণা। এখানে যদিও 33 দেয়া, বাট এর চাইতে হয়তো অনেকটা বেড়ে যাবে। তো এই বছরটা বেড়ে যেতে পারে, তারপরও দাম কেন কমতেছে বা কি। তো এখানে আমরা একটা জিনিস একটু খেয়াল করি, এখানে কিন্তু ডিরেক্টর হোল্ডিং কমতেছে, এবং ডিরেক্টর হোল্ডিং কমার পরেও কত পার্সেন্ট, 98.86%। তো এটার জন্য আমি জাস্ট একটা নিউজ আপনাদের জন্য খুঁজে রেখেছি, যেটা 15 সেপ্টেম্বর 2021-এর একটা নিউজ। তো এইখানে বলেছে 3 বছরে 1,20,00,000 শেয়ার ছাড়বে ওয়ালটন। তো এইখানে জাস্ট এটার একটা সামারি এটাতে লেখা আছে। সো ওয়ালটনের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, প্রাথমিকভাবে আগামী 3 বছর পুঁজিবাজারে আরো 4.03% শেয়ার ছাড়বে ওয়ালটন। এতে পুঁজিবাজারের ওয়ালটনের লেনদেনযোগ্য শেয়ার হবে 5%। 3 বছর পরে বিএসইসির সঙ্গে আলোচনার ভিত্তিতে আরো 5% শেয়ার ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এইখানে দেখেন যে এইটার যে এখন লেনদেনযোগ্য শেয়ার বা ফ্রি ফ্লোট শেয়ার কিন্তু এই 100 মাইনাস 98.86, তার মানে কিন্তু আসলে 1 পয়েন্ট সামথিং হবে। তো আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে যেসব কোম্পানির ডিরেক্টর হোল্ডিং 90%-এর বেশি, তাদেরকে বলা হয়েছে যে তারা সর্বোচ্চ 90% হোল্ডিং রাখতে পারবে। তো তার মধ্যে ওয়ালটন কিন্তু একটা। এখন ওয়ালটনের সমস্যা যেটা ছিল, ও কিন্তু ডিরেক্টর হোল্ডিং 99% প্লাস ছিল। এখন ওয়ালটন যেটা করেছে, যে বলেছে আগামী 3 বছর, যেটা হয়তো এই নিউজটার থেকেও যদি ধরি 15 সেপ্টেম্বর থেকে, এই বছরের 15 সেপ্টেম্বরে 3 বছর পূর্তি হবে। তো এর মধ্যে কিন্তু সে 1,20,00,000 শেয়ার ছাড়ার কথা, অর্থাৎ সে ডিরেক্টর হোল্ডিং 95%-এ নিয়ে আসবে। দ্যাট মিনস একটু মোটামুটি ভালো পরিমাণ একটা সেল প্রেসার থাকবে বা থাকার কথা। এখন এই জিনিসটা আমরা একটু জাস্ট মিলায় দেখি। এইখানে দেখেন মিস্টার এস এম আশরাফুল ইসলাম আজকের দিনেও কিন্তু উনি সকালে বলেছেন যে আচ্ছা সরি, এটা হলো যে উনি আসলে 1 লক্ষ শেয়ার সেল করেছেন, এটা কনফার্ম করেছেন জাস্ট অল্প কিছুদিন আগে সানডেতে উনি বলেছেন। আরেকজন ডিরেক্টর বা আশরাফুল ইসলাম, উনি বলেছেন 1 লক্ষ শেয়ার উনি সেল করবেন। তার আগে আশরাফুল ইসলাম 1 লক্ষ শেয়ার সেল করবেন। আচ্ছা, এটা ছিল সানডেতে 1 লক্ষ, আরো 1 লক্ষ সেল করেছেন, ওটার একটা কনফার্মেশন। এটা তো 1 লক্ষ সেল করেছেন, ওটার একটা কনফার্মেশন। যেটার ডিক্লারেশন এসেছিল 4 তারিখ, এটার ডিক্লারেশন 24 তারিখ। আর এটাতে এপ্রিল 30 তারিখে উনি বলেছেন যে উনি 1 লক্ষ শেয়ার সেল করবেন। তো এটা এখানে কিন্তু আরো 1 লক্ষ বাকি আছে। তারপর এপ্রিল 30-এ এস এম রেজাউল ইসলাম উনি 5 লক্ষ সেল করবেন, এটারও এখনো ডিক্লারেশন আসা বাকি। আশরাফুল ইসলাম এপ্রিল 30, উনি সরি এপ্রিল 24-এ মনে হয় এটা, রাইট। তো এপ্রিল 24-এ উনি বলেছেন যে 1 লক্ষ শেয়ার সেল করবেন। তো এখানে দেখেন, আচ্ছা জাস্ট আমি কবে কবে বলেছি ওটার সাথে ডেটের না মিলাই, বাট এই যে দেখেন 3 লক্ষ শেয়ার সেলের একটা
নিউজ দেখতেছি 1 লক্ষ 1 লক্ষ, এখানে অনেকগুলো আছে আসলে সেল কনফার্মেশন হয়েছে, অনেকগুলা হলো সেল করবেন এরকম 25,000 1 লক্ষ। সো সেলের প্রসেসটা কিন্তু চলতেছে, যেটার ফলাফল কি আমরা এখানে দেখতেছি যে 30 এপ্রিল পর্যন্ত ডিরেক্টর হোল্ডিং এতটা কমেছে আর ইনস্টিটিউট এবং পাবলিক হোল্ডিং কিছুটা বেড়েছে। তো এটা কিন্তু 95-এ হয়তো এই বছরের মধ্যে চলে যাবে, সেটা আমরা বলতে পারি এই নিউজের উপর বেস করে। তো যেটা হয়তো এই বছর 95 করতে পারবে কিনা শিওর না, কারণ মার্কেট যেহেতু একটু ডাউনে আছে। সেটা হতে পারে যে তারা হয়তো শেষে এসে কিছুটা টাইম বাড়তে নিতে পারে, বাট তারা কিন্তু এটা ছেড়ে দিবে আজকে হোক কালকে হোক, 4.03%। তারপরে কি বললো যে 95 করার পরে 3 বছর পরে বিএসইসির সঙ্গে আলোচনা ভিত্তিতে আরো 5% শেয়ার ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এরপরের যে আরো 5% বাকি থাকে ওইটা কি করবে, ওইটার ডিসিশন পরে আসবে, বা এই 5-এ আসার পরে ওই ডিসিশনটা আসবে। তো এখানে আমরা বুঝতেছি প্রায় 8.86% আরো শেয়ার সেল হবে, এরকম একটা প্রেসার আসবে ডিরেক্টরের এন্ড থেকে। তো এই আমার ধারণা ওই সেল প্রেসারের জন্যই আর্নিংস এত ভালো করার পরেও ওয়ালটনের প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি কমে যাচ্ছে। তো ওয়ালটনের প্রাইস এখন আসলে আরো কতটুকু যেতে পারে ওই লেভেলের কোনো প্রেডিকশন আমি যেতে চাই না, বাট এই ফ্যাক্টরটা হয়তো অনেকেই জানতেন না বা অনেকেই ওভারলুক করে গেছেন, তাদের জন্য আসলে এই ডিটেলটা বলার চেষ্টা করলাম। আচ্ছা, আপনারা জাস্ট এটাতে একটু চোখ কান খোলা রাখেন, যেটা আরো কতটুকু যেতে পারে বা আরো কতটুকু যায়, আমি আসলে কোনো প্রেডিকশনে যেতে চাচ্ছি না। তো এরপর যে লাস্ট স্টকটা সেটা হলো যে জেনেক্সিল বা জেনেক্স ইনফোসিস লিমিটেড, এটা একটা আইটি কোম্পানির শেয়ার। তো এটার যদি আমরা দেখি, এটার ফার্স্ট কোয়ার্টারে আগের বছরের তুলনায় বিজনেস কিছুটা খারাপ হয়েছে, সেকেন্ড কোয়ার্টার যেটা এটা তো অনেকটাই খারাপ হয়েছে, থার্ড যে কোয়ার্টারটা এটাতে মোটামুটি আবার সে কিছুটা বিজনেসে ব্যাক করার চেষ্টা করেছে। তো আমরা যদি এটার জাস্ট একটা একটু ফান্ডামেন্টাল ডেটাটা দেখাই আপনাদেরকে, এটার যে ফোর্থ কোয়ার্টারের ডেটা দেখেন, এখানে ফোর্থ কোয়ার্টারে আগের 3 বছরই ফোর্থ কোয়ার্টারের ডেটা কিন্তু খুব একটা ভালো আসে না, মাইনাসও আসে ক্ষেত্র বিশেষ, অথবা প্লাস আসলো সেটা খুবই ছোট। অন্য কোয়ার্টার গুলা বেশ স্ট্রং, বাট ফোর্থ কোয়ার্টার একটু বাজে করে। তো এই ক্ষেত্রে আসলে এই বছরও যদি এরকমটা হয়ে থাকে, আমি বলছি না যে এরকমটাই হবে, বাট এরকমটাই যদি হয়, তো আমরা ধরতে পারি যে এই তিনটাকে যোগ করলে যে ইপিএসটা আসে সেইটাই মোটামুটি আমরা ধরতে পারি যে ফাইনাল। তো সেক্ষেত্রে আসলে 3.39 যেটা, এটাতে যাওয়ার চান্স অনেকটাই কমে যাবে। আমি এই তিনটা যোগ করে দেখলাম যে এটা আসলে অনেকটা 2.9 বা মানে 3 এর নিচে থাকে। তো এই ক্ষেত্রে যদি আসলে যদি আগের বছরগুলোর মতো আমরা যদি এই বেস্ট কেস হিসাবে এটাকেও ধরি 0.06, তো সেক্ষেত্রে কিন্তু 3 ক্রস করতে পারবে না। তো এই ক্ষেত্রে আসলে ফোর্থ কোয়ার্টারে বা ফাইনাল যেই আর্নিংস সেটা দেওয়ার পরে এটার অবস্থান কোথায় যাবে, বা জুন ক্লোজিং এর শেষে এটার অবস্থান কোথায় যাবে, সেটা আসলে তেমন ওইভাবে এখনই বলা যাচ্ছে না। বাট এটার যদি আমরা চার্ট দেখি, এটাও কিন্তু বেশ লম্বা সময় ধরেই কিন্তু কারেকশনে আছে। এইখানে যখন কোভিড ছিল, কোভিড চলাকালীন যে ফ্লোরটা ছিল ওই ফ্লোরের আশেপাশে চলে এসেছে, ওইখানে কিন্তু একটা সাপোর্ট পেয়েছে আগের ফ্লোরে। এখন আসলে মার্কেট কোন দিকে যাবে সেটার উপরেই ডিপেন্ড করবে যে এই সেক্টরটা বা এই স্টকটা তার যে সাপোর্ট লেভেল, এই লেভেলটাকে কি ব্রেকআউট করে নিচে নামবে নাকি উপরের দিকে চলে যাবে। তো এই জিনিসটা মাথায় রেখে আপনারা এটা দেখতে পারেন। আর এরপর আরেকটা স্টক যেটা নিয়ে আপনারা হয়তো অনেকেই কথা বলেছেন বা অনেক কিছু কমেন্ট করেছেন, সেটা ছিল ম্যারিকো বা মারিকো। তো এইটার আসলে আমাদের একটা প্ল্যান আছে যে ম্যারিকোর যখনই তার যে অ্যানুয়াল রিপোর্টটা, এটা তো চলে এসেছে, এখানে ডেটা পাবলিশ হয়েছে, বাট অ্যানুয়াল রিপোর্টটা পাবলিশ করা হয়নি এখনো রিপোর্ট আকারে। তো যখনই রিপোর্ট আকারে পাবলিশ করা হবে, তখন আমরা এটার একটা মোটামুটি একটা ফান্ডামেন্টাল ব্রেকডাউন করার চেষ্টা করব যে তার রেভিনিউ কেমন কমে গেল, বা ইন্ডিয়া বয়কট যেই ক্যাম্পেইনটা ওটার ফলে এটার উপরে কেমন ইফেক্ট আসলো বা কেমনটা সামনে আসতে পারে, ওটার একটা ফাইনাল ব্রেকডাউন করার আমরা চেষ্টা করব। তো ম্যারিকোর এই যেটা আমি বললাম যে এই অ্যানালাইসিসটা যারা চান তারাও কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা আসলে এই অ্যানালাইসিসটা চান কিনা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অলসো লাইক দ্য ভিডিও। আর এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা আপনাদের জন্য কেমন উপকার হলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।